ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের, কেমন আছেন? উপস্থিতি অনেক কম, মাত্র 10 জন জয়েন করছে। আমরা 5 মিনিট ওয়েট করছি, আমরা ক্লাসটা শুরু করে দিব। স্ক্রিন দেখা যায়? আচ্ছা। তো লাস্ট ফ্রাইডের ক্লাসে আমরা মোটামুটি ইন্ট্রোডাকশন টু স্টিল স্ট্রাকচারস এই সম্পর্কে আলোচনা করছিলাম। ওই চ্যাপ্টারে যে কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র ছিল, যে স্টিল স্ট্রাকচারটা আসলে কি সেটা মোটামুটি আমরা সবাই চিনি, চোখে দেখছি। সেটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এবং স্টিলের বিভিন্ন সেকশন, কোন সেকশনকে আমরা কি নামে ডাকি, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা লাস্ট ফ্রাইডের ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। এটা হচ্ছে ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার। মেইনলি একটা স্ট্রাকচারে কম্প্রেশন মেম্বার বা স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে কম্প্রেশন মেম্বার বলতে বোঝানো হয় কলামকে। সো আমরা এই স্টিলের কলাম ডিজাইন শুরু করবো আজকে থেকে। তো প্রথমেই কম্প্রেশন মেম্বার, এটার একটা ডেফিনেশন দেওয়া আছে। স্ট্রাকচারাল এলিমেন্টস দ্যাট আর সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্সেস অনলি আর কল্ড কলামস। তার মানে হচ্ছে, এখানে একটু ফিগারও দেওয়া আছে। সাপোজ এটা চিন্তা করেন, জাস্ট আমরা যদি চিন্তা করি যে আসলে একটা বিল্ডিং স্ট্রাকচার থেকে যখন লোডটা ট্রান্সমিট হয়, লোডটা যখন ট্রান্সফার হয়, তখন আসলে কি প্যাটার্নে লোডটা ট্রান্সফার হয়। তো সবার উপরে থাকে সাপোজ একটা স্ল্যাব। স্ল্যাব থেকে প্রথমত তার যদি টু ওয়ে স্ল্যাব হয় তাহলে তার চারপাশে যে বিম, সেখানে লোড ডিস্ট্রিবিউশন হবে। যদি ওয়ান ওয়ে স্ল্যাব হয় তাহলে তার যে কোনো দুই পাশে যে বিম, সেই দুই পাশের বিমে লোড ডিস্ট্রিবিউশন হবে। তো সেখান থেকে বিম থেকে লোড ডিস্ট্রিবিউশন হওয়ার পরে সেটা আসবে কলাম। কলাম থেকে সেটা আবার ফাউন্ডেশন, এবং ফাউন্ডেশন থেকে সেটা আলটিমেটলি গ্রাউন্ডে চলে যায়। তাহলে একটা কলামের উপরে আসলে লোডটা আসে কিভাবে সেটা যদি আমরা একটু খেয়াল করি। যেহেতু বিম থেকে লোডটা কলামে আসতেছে, তার মানে সাপোজ এটাকে যদি আমরা একটা কলাম চিন্তা করি, এখানে যদি একটা বিম কানেকশন থাকে, তাহলে কি হবে, এই যে বিমের লোডটা, এই বিমের লোডটা এই যে এখানে বিম কলামের যে কানেকশন, এই কানেকশন থেকে নিচের দিকে এভাবে চলে যাবে। আবার এইখানে যদি সাপোজ এটা যদি বহুতল একটা বিল্ডিং হয়, তাহলে কি হবে, এখানে আরো একটা এরকম স্ল্যাব থাকবে, বিম থাকবে, বিম থেকে আবার লোডটা নিচের দিকে চলে যাবে, একদম নিচে গিয়ে ফাউন্ডেশনে কি হবে, ফাউন্ডেশনে এখানে একটা সাপোর্ট থাকবে, এখানে একটা সাপোর্ট থাকবে, ফাউন্ডেশন থাকবে। এই ফাউন্ডেশন দিয়ে আলটিমেটলি লোডটা পাস হয়ে চলে যাবে। এইখানে এই তীর চিহ্নটা উপরের দিকে দেখানো হইতেছে যে আমি যখন কলামটা ফাউন্ডেশনের উপরে রাখবো, এই ফাউন্ডেশনটা তো একটা রিয়াকশন ফোর্স দিবে। আমরা জানি মোটামুটি, আমরা স্ট্রাকচার অনেকগুলো কোর্স করে এসে এখন স্ট্রাকচার শিখতেছি। তো এখানে ফিক্স সাপোর্ট থাক বা যে কোনো সাপোর্ট থাক, সেটা উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স দিবে। তো তাহলে চিন্তা করেন, এই যে কলামটার উপরের প্রান্তে যদি আমরা খেয়াল করি, উপর থেকে নিচের দিকে লোড চলতেছে বা লোডের অ্যাকশন, লাইন অফ অ্যাকশন। নিচের দিকে যে সাপোর্টটা আছে সেটা উপরের দিকে আরেকটা রিয়াকশন ফোর্স দিতেছে। তাহলে এই মেম্বারটার কথা যদি আমরা চিন্তা করি, এই উপর থেকে এই দিকে লোড কাজ করতেছে, নিচের থেকে এদিকে রিয়াকশন কাজ করতেছে। তার মানে কি, এই মেম্বারটা দুই দিক থেকে যে ফোর্স কাজ করতেছে, সেটার কারণে এই মেম্বারটা আছে কম্প্রেশনে। এবং কলাম মেম্বারগুলো কিন্তু সবসময় কম্প্রেশনেই থাকে। সেটা আমরা স্টিলের কলাম চিন্তা করি বা আরসিসির কলাম চিন্তা করি, মেকানিজম মোটামুটি সেম। যে উপর থেকে লোড পড়ে, নিচের থেকে যে আমাদের যে সাপোর্ট থাকে, সাপোর্ট রিয়াকশন থাকে, এবং দুইটা মিলে আলটিমেটলি একটা কলামটা সবসময় কম্প্রেশন মেম্বারেই থাকে। এই জন্য এই কলামটার আরেক নাম বলা হয় কম্প্রেশন মেম্বার। তাহলে এতটুকু আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে কলামে যে লোডটা আসবে, সেই লোডটা অলওয়েজ কম্প্রেসিভ লোডই আসবে। এবং এই যে কম্প্রেসিভ লোড, এটা আর একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড। অ্যাক্সিয়াল কেন বলা হয়, এই যে যে কলামটা আছে, এখানে তো অনেক ছোট্ট একটা সেকশন, আমি ধরেন পাশে এরকম একটু বড় সেকশন এঁকে দেখাই, এটা হচ্ছে কলাম। এখন এই কলামটা যদি আমরা নিউট্রাল অ্যাক্সিস চিন্তা করি, যে এটা নিউট্রাল অ্যাক্সিসটা আসলে কোথায় আছে, কলাম যেহেতু একটা ভার্টিক্যাল মেম্বার, আমি চিন্তা করলাম যে এটা নিউট্রাল অ্যাক্সিস আছে হচ্ছে এই বরাবর। তাহলে এই যে যখন এই নিউট্রাল অ্যাক্সিসের প্যারালালি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেই ফোর্সটা হইতে পারে একদম সরাসরি নিউট্রাল অ্যাক্সিস দিয়ে অ্যাপ্লাই করা হইতেছে, অথবা নিউট্রাল অ্যাক্সিসের প্যারালালি এরকম কোনো জায়গা দিয়ে করা হইতেছে। যখন এই নিউট্রাল অ্যাক্সিসের প্যারালালি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন সেই লোডগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল লোড।
তাহলে আমাদের এই যে কলামটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এর দুই পাশ থেকে লোড অ্যাপ্লাই করা হইতেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কম্প্রেসিভ লোড অ্যাপ্লিকেশন হইতেছে, এবং এই কম্প্রেসিভ লোডটা আইদার নিউট্রাল অ্যাক্সিস দিয়েই হইতেছে, অথবা যদি সেখানে কিছু পরিমাণে ইসেন্ট্রিসিটি থেকে থাকে তাহলে নিউট্রাল অ্যাক্সিসের প্যারালাল কোনো একটা জায়গা দিয়ে করা হইতেছে। তার মানে এই লোডটাকে আমরা বলতে পারি অ্যাক্সিয়াল লোড। অ্যাক্সিয়াল লোড, আবার এই অ্যাক্সিয়াল লোডটা আমাদের পুরো যে মেম্বারটা আছে সেই মেম্বারে কম্প্রেসিভ লোড দিতেছে, তাই একটা কলামকে বলা হয় অ্যাক্সিয়াল কম্প্রেসিভ মেম্বার, বা কলামটা যে লোডটা নেয় সেই লোডটাকে বলা হয় অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড। তো এইটুকু যদি আমাদের মনে থাকে যে একটা কলামের কাজ হচ্ছে তার অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোডটাকে ক্যারি করা। কলামের উপরে যে শুধু লোডই আসে বিষয়টা এরকম না, ক্ষেত্র বিশেষ কিন্তু মোমেন্টও আসে। যখনই আমাদের লোডের লাইন অফ অ্যাকশনটা নিউট্রাল অ্যাক্সিস না হয়ে কোনো একটু ইসেন্ট্রিসিটি থাকবে, সেখানে কিন্তু কলামের উপরে সামান্য কিছু মোমেন্টও আসে। তো সেটা হচ্ছে আলাদা কেস। আমরা যখন বিম কলাম কম্বাইন্ড অ্যাকশন পড়বো, সেখানে যদি এরকম মোমেন্ট থাকে তাহলে সেটার অ্যানালাইসিস কেমন করতে হয় সেটা শিখবো। আমাদের এই চ্যাপ্টারটা টোটালি ফোকাস থাকবে যে আমাদের মেইন উদ্দেশ্য যেটা, যে আমাদের কলামে যাতে মোমেন্ট আসবে না, আমাদের সব লোডগুলা একদম নিউট্রাল অ্যাক্সিস দিয়ে পাস হবে, অর্থাৎ কলামের উপরে শুধু অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড থাকবে। এই কন্ডিশন চিন্তা করে আমরা এখানে কলামটাকে ডিজাইন করব। যদি কলামের উপরে সামান্য কিছু মোমেন্ট চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারের যে ডিজাইন প্রসেস, সেখানে সে মোমেন্টটাকে ইনক্লুড করার কোনো সুযোগ নাই। সেটার জন্য আলাদা কোনো ডিজাইন প্রসেসও নাই, সেটার জন্য একটা অ্যানালাইসিস থাকে। যদি কলামের উপরে সামান্য কিছু পরিমাণে মোমেন্ট চলে আসে, ডেড লোড মোমেন্ট বা লাইভ লোড মোমেন্ট, তাহলে সেটার একটা অ্যানালাইসিস থাকে। সেই অ্যানালাইসিসটা মিলিয়ে আমরা যখন বিম চ্যাপ্টার পড়বো, বিম চ্যাপ্টারের শেষের দিকে একটা পার্ট আছে বিম কলাম কম্বাইন্ড অ্যাকশন, ওটা মেইনলি আমরা ফাইনাল এর সিলেবাসে পড়ে থাকি। তো সেই চ্যাপ্টারে আমরা সেই অংশটুকু দেখব। তো এখানে কলামটা আসলে ফেল করতে পারে কিভাবে, একটা কলাম আসলে কিভাবে ফেল করে, যদি আমরা একটু রিথিঙ্ক করি, একটু ভিজুয়ালাইজেশন করি। এই কলামের উপরে এদিক থেকে লোড প্রয়োগ করা হইতেছে, নিচে একটা সাপোর্ট আছে, নিচের থেকে সে রিঅ্যাকশন ফোর্স দিতেছে। এখন নর্মাল কন্ডিশনে নর্মাল লোডে এটা ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই কলামটার ক্যাপাসিটির থেকে কম লোড থাকবে সেটা ঠিক থাকবে। সাপোজ আমি বললাম যে এই কলামটার ক্যাপাসিটি হচ্ছে 100 কিপ, মানে এই কলামটা হচ্ছে 100 কিপ লোড নিতে পারে। তার মানে হচ্ছে এই যে পি বা লোডের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 100 নিচে থাকবে এখানে কোনো সমস্যা হবে না। এখন লোড যদি 110 কিপ হয়ে যায় তাহলে কি হবে, এর ফেইলিয়ার মোডটা কিরকম হবে, কিভাবে ফেল করবে। তো জেনারেলি কলামগুলা কিভাবে ফেল করে, সেটা আরসিসি কলাম হোক অথবা স্টিলের কলাম হোক, সে কলামের যে মেইন যে ফেইলিয়ার প্যাটার্ন সেটাকে বলা হয় বাকলিং। বাকলিং মানে কি, এই যে এখানে যেটা দেখানো হইতেছে, যখন এই পিসিআর মানে হচ্ছে ক্রিটিক্যাল লোড, এই ক্রিটিক্যাল লোড হচ্ছে 100, ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে 100, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল ভ্যালু বলতেছি, কত হবে সেটা তো আমরা ফর্মুলা দিয়ে বের করতেই পারবো। ধরেন এই কলামটার উপরে যদি আর ক্যাপাসিটি যদি 100 হয়, তার মানে কি 100 কিপ পর্যন্ত ইটস ওকে, ঠিক থাকবে। যখন আমি এই 100 থেকে একটু বেশি হয়ে যাবে তখন কি হবে, এই কলামটা আস্তে আস্তে এভাবে বাকলিং হইতে শুরু করবে, এভাবে বেঁকে যেতে শুরু করবে। তো কলামের এই বেঁকে যাওয়ার যে প্রপার্টিস বা ধর্ম, এটাকে বলা হয় বাকলিং। তো এখানে দেখেন ফিগারে সেটা লেখা আছে বাকলিং অফ অ্যাক্সিয়ালি লোডেড কম্প্রেশন মেম্বার। অ্যাক্সিয়ালি লোডেড কেন বলতেছি, কারণ নিউট্রাল অ্যাক্সিস বা তার প্যারালালি লোড অ্যাপ্লিকেশন করা হইতেছে, এই পাশে একটা লোড অ্যাপ্লিকেশন করা হইতেছে, নিচের থেকে সাপোর্ট আছে, তার মানে এটা একটা কম্প্রেসিভ লোড। তাহলে অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ লোডের আর বাকলিং হইতেছে যখনই ক্যাপাসিটির থেকে বেশি পরিমাণে লোড চলে আসতেছে, কলামটা বেঁকে যেতেছে, এই বেঁকে যাওয়াটাকে আমরা বলতেছি বাকলিং। তো আমাদের এই চ্যাপ্টারের প্রথম যে পার্ট, সেই প্রথম পার্টটা হচ্ছে আমাদের এই লোডটা বের করা, যায় আসলে নর্মাল কন্ডিশন, এট নর্মাল কন্ডিশন এই পিসিআর বা ক্রিটিক্যাল বাকলিং লোডটা কত, অর্থাৎ একটা কলাম কত লোড পড়ার পরে সেটা বেঁকে যাবে, সেই লোডের ভ্যালুটা আমাদের বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম পার্ট এই চ্যাপ্টারটা। তো সেটা এখানে লেখা আছে, দ্য ক্রিটিক্যাল বাকলিং লোড পিসিআর ফর কলামস, পিসিআর ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই কে এল হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আপনাদের আগেও দেখে থাকতে পারেন, এটাকে ওই যে অয়লার্স ফর্মুলাও বলা হয়। আপনারা মেকানিক্স অফ সলিডস 2 যখন পড়ছিলেন সেখানেও কলাম বাকলিং এর সামান্য ছোট্ট জাস্ট এই ফর্মুলা দিয়ে হয়তো দু একটা প্রবলেম করে এসে থাকতে পারেন। সেম একই ফর্মুলা। এই পিসিআরটা কি, এই পিসিআরটা হচ্ছে এই যে আমাদের এখানে যে কলামটা আছে, এই কলামের উপরে কি পরিমাণ লোড পড়ার পরে সে বাকলিংটা শুরু হবে, সেই ভ্যালুটাই হচ্ছে পিসিআর। সাপোজ আমি একটা কলামের জন্য এই পিসিআর ক্যালকুলেশন করে ভ্যালু পেলাম হচ্ছে 110 কিপ, তার মানে হচ্ছে 110 কিপ পর্যন্ত কলামটার কোনো বাকলিং হবে না, ঠিক থাকবে। এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। 110.1ও যদি হয় তাহলে এখান থেকে সামান্য পরিমাণে বাকলিং শুরু হবে। এখন এই লোডটা যত বেশি হবে এই বাকলিং এর পরিমাণটা তত বেশি হবে।
এটাই হচ্ছে আমাদের বাকলিং স্ট্রেস বের করার ফর্মুলা, একটা কলামের বাকলিং ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেন্থ বের করার ফর্মুলা। তো এই ফর্মুলাটা দিয়ে যদি আমরা যে কোনো একটা কলামের বাকলিং স্ট্রেন্থ বের করতে চাই তাহলে আসলে আমার কি কি ভ্যালু লাগবে, এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আসলে কি ভ্যালু লাগে। প্রথমটা হচ্ছে পাই। পাই তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে 3.1416, আমরা মোটামুটি সবাই জানি। ই যেটা, ইটাও আমি কিন্তু বলেছিলাম যে স্টিল যতদিন পর্যন্ত আমরা স্টিল স্ট্রাকচার পড়তেছি ই এর ভ্যালুটা ফিক্সড। এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, যতদিন পর্যন্ত আমরা স্টিল স্ট্রাকচার পড়বো সেটা হচ্ছে ই এর ভ্যালুটা ফিক্সড। কেউ বলতে পারবেন ই এর ভ্যালু কত বলছিলাম? হ্যাঁ রাইট, ই এর ভ্যালুটা হচ্ছে 29,000 কেএসআই। এর আগেও আপনাদের ছিল, জাস্ট এই কোর্সে যে আমি বলছি বিষয়টা এরকম না। স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 29,000 কেএসআই। তো এই পায়ের ভ্যালু আমরা জানি, ই এর ভ্যালু আমরা জানি। আইটা কি? আইটা হচ্ছে সেকশন স্পেসিফিক, আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো একটা সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আমরা কোন সেকশন, কোন কলামের সেকশন নিয়ে আমরা কাজ করব, আই ডিপেন্ড করবে সেই সেকশনের উপরে। সো আইটা হচ্ছে আমাদের আননোন, একটা ভ্যারিয়েবল, এটা আমরা জানি না। এখন আমরা আসি, তার নিচে আর একটা ফ্যাক্টর আছে হচ্ছে কে। কেটা কি বলতেছে? কে বলতেছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বেসড অন ইন্ড বাউন্ডারি কন্ডিশন। তার মানে হচ্ছে আমাদের যে কলামটা আছে সেই কলামের দুই পাশে যে সাপোর্ট কন্ডিশন, সেই সাপোর্ট কন্ডিশনের উপরে বেস করে একটা ফ্যাক্টর চিন্তা করা হয়, সেই ফ্যাক্টরটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। এই কে মানেই হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। তো এটা আমরা কিসের ভিত্তিতে ডিটারমাইন করি? আমাদের যে কলামটা থাকবে তার দুই পাশে যে সাপোর্ট কন্ডিশন সেটার উপরে ডিপেন্ড করে আমরা একটা ফ্যাক্টর দিয়ে থাকি, যে সেই ফ্যাক্টরটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। এল মানে হচ্ছে কলামের লেন্থ, মানে আমাদের যে কলামটা আছে সেটা কত ফিট বা কত ইঞ্চি লম্বা, সেটাই হচ্ছে এল। তাহলে দেখেন, আমি যদি যে কোনো একটা কলাম নিয়ে কাজ করতে চাই তাহলে আমার ভ্যারিয়েবল মনে হচ্ছে টোটাল হচ্ছে তিনটা। একটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আই, যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে, এবং সেই কলামটার লেন্থ কত। এই তিনটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এর মধ্যে স্টিলের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে আমাদের যে কোনো যদি স্টিলের সেকশন বলা থাকে, সাপোজ আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা চাইলেই যে কোনো সেকশনের স্টিল বানাইতে পারবো না। আমাদের এআইসি যতগুলো স্টিলের সেকশন ফিক্স করে দিছে, আমরা তার মধ্যেই সীমাবদ্ধ, তার বাইরে আমরা চাইলেই স্টিলের সেকশন বানাইতে পারবো না। তো সাপোজ এখানে আমি এই যে এই ম্যাটেরিয়ালসগুলো, আমার এখানে যে তিনটা ম্যাটেরিয়ালস আমি দেখাবো, একটা হচ্ছে এই লেকচার ম্যাটেরিয়াল, এই যে আইসি টেবিল, এবং এর উপরে একটা হ্যান্ড সলিউশনও আছে। এখানে যে কলামের প্রবলেমগুলো আছে সেটার একটা হ্যান্ড সলিউশনও আছে। এই তিনটাই আমি কিছুক্ষণ আগে আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিছি, সবাই দেখে নেবেন। তার মানে হচ্ছে এই যে এআইএসসি যাদের কথা বলতেছি, যে আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কর্পোরেশন, তারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ম্যানুয়াল বানাই দিছে যে কি কি টাইপের স্টিল বানানো যাবে, বা কি কি সেকশন বা কি কি শেপের স্টিল বানানো যাবে। তো তাদের টোটাল 63 পেজের একটা ম্যানুয়াল আছে। আমি সেখান থেকে, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা বিম ডিজাইন করি বা কলাম ডিজাইন করি, সব ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম ডাব্লিউ সেকশন চুজ করি বা ডাব্লিউ সেকশন ইউজ করা হয়। তাই আমি ডাব্লিউ সেকশনের জন্য যে 10 পেজ, সেই 10 পেজ আমি ক্রপ করে নিয়ে এখানে দেখাইতেছি। 63 পেজ পুরোটা দেখাইতেছি না, ওই পিডিএফটাও আমার আছে, পরবর্তী যদি কোনো চ্যাপ্টারে প্রয়োজন হয় আমি সেটাও দিয়ে দিব। তাহলে এই যে দেখেন, সাপোজ আমি আপনাকে যদি প্রশ্নে বলি যে একটা সেকশন, সাপোজ আমি র্যান্ডম যে কোনো একটা সেকশন বলি, ধরেন ডাব্লু 40 × 392, আমি বললাম যে এই যে স্টিলের কলামটা, এই স্টিলের কলামটার বা এই স্টিলের সেকশনটার ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেংথ কত সেটা বের করো। তাহলে কি, এই যদি আমি এই স্টিলের সেকশনটা জানি তাহলে আমি কি কি ভ্যালু জানবো? এই যে এই টেবিল যেটা আছে, এই টেবিলের সমস্ত ভ্যালু আমার নন থাকবে। অসুবিধা নাই, আপনি নামাজে যান, মানে চ্যাট বক্সে লেখার প্রয়োজন নাই, মানে নামাজে গিয়ে আবার নামাজ শেষ করে এসে জয়েন করেন, চ্যাট বক্সে লেখার প্রয়োজন নেই। আচ্ছা, যেটা দেখাইতেছিলাম যে 40 × 392, এই সেকশনটা, এই টেবিলটা আপনাদের পরীক্ষার প্রশ্নের সাথেও টেবিলটা থাকবে, বা আমরা যতদিন পর্যন্ত স্টিল স্ট্রাকচার এই কোর্সটা পড়বো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এই টেবিলটা প্রয়োজন হবে। তো আমি রিকোয়েস্ট করব সবাই যাতে এই টেবিলটা প্রিন্ট দিয়ে নিয়েন, মানে এটা সবসময় কাছে রাখবেন, তাহলে মানে জিনিসটা বুঝতেও অনেক সুবিধা হবে। আমি বুঝি নাই। টেবিল তো আমি এখনো বুঝাই নাই, তো আপনি বুঝবেন কি যখন আমরা প্রবলেম করব তখন, মানে টেবিলটার মানে কোথা থেকে কি ভ্যালু নিতে হবে সেটা দেখবো। আমি জাস্ট এখানে, মানে আমরা তো এখনো কোনো এক্সাম্পল সলিউশন করি নাই, আমরা জাস্ট আমি দেখাইতেছি যে টেবিল থেকে কি কি ভ্যালু পাওয়া যায়, মানে আমি চাইলে কি কি ভ্যালু পাবো।
তো আমার এই যে স্টিলের সেকশন শেপ সেইটা লেখা আছে, তা আমরা যে স্টিলের সেকশনের বাকলিং স্ট্যান্ড বের করি বা ডিজাইন স্ট্যান্ড বের করি বা সেই কলামটাই ডিজাইন করি না কেন, এই সেকশনটা বা এই নামটা যদি আমার জানা থাকে, তাহলে এখান থেকে ডান পাশে যতগুলো আমরা প্রপার্টিজ দেখতেছি সব প্রপার্টিজ গুলোই আমরা পাবো। সাপোজ আমি যদি বলি যে একটা সেকশন W44 × 335, তার মানে হচ্ছে সেই সেকশনটার এরিয়া হবে 98.5 ইঞ্চি স্কোয়ার। সেই সেকশনটার ডেপথ, ডেপথ কি জিনিস আমি দেখাইছিলাম লাস্ট ক্লাসে, এই যে এটা হচ্ছে তার ডেপথ, সেটা হবে হচ্ছে 44 ইঞ্চি। তার ওয়েবের থিকনেস, ওয়েব কোনটা সেটাও কিন্তু আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম এবং বলছিলাম যে যতদিন পর্যন্ত আমরা এটা পড়তেছি, এই স্টিল স্ট্রাকচার পড়তেছি, ওয়েব ফ্লেন্স এগুলো খুব ভালোভাবে চিনতে হবে। ওয়েব মানে হচ্ছে যে মাঝখানে যেটা, এটা হচ্ছে ওয়েব। তো ওয়েব থিকনেস কি, এই যে এখানে দেখেন আমার পাশে ফিগারেও দেখাই দিছে সুবিধার্থে, এই যে এখান থেকে তীর চিহ্ন দিয়ে দেখাইছে, এই যে ওয়েবটা আছে সেটা কতটুকু মোটা কতটুকু পুরুত্ব, সেই থিকনেসটা হচ্ছে ওয়েব থিকনেস। এরপর আছে ফ্লেঞ্জ, ফ্লেঞ্জের উইডথ বিএফ, বিএফ মানে হচ্ছে এই যে এখানে দেখা দিছে দেখেন, এই অংশটাকে আমরা বলি ফ্লেঞ্জ, উপরে বা নিচে যেটা দেখতেছি এটা হচ্ছে ফ্লেঞ্জ। তো ফ্লেঞ্জের উইডথ মানে হচ্ছে ফ্লেঞ্জের এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ফ্লেঞ্জের উইডথ বিএফ। এরপরে ফ্লেঞ্জের থিকনেস, থিকনেস মানে কি, এই যে কতটুকু চিকন বা কতটুকু মোটা, এই যে এতটুকু যে অংশটুকু, এই যে এখানে দেখা দিছে টিএফ, এটা হচ্ছে ফ্লেঞ্জ থিকনেস। এরপর হচ্ছে কে ডিস্টেন্স, কে ডিস্টেন্সটা কতটুকু, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে কে ডিস্টেন্স। এটা হচ্ছে সরাসরি আমরা সেকশন থেকেই বুঝতে পারি না, এটা তার ইন্টারনাল প্রপার্টিস কে ডিস্টেন্স। যখন আমাদের এই ভ্যালুগুলো প্রয়োজন হবে তখন আমি আরো ভালোভাবে দেখাই দিব যে কিভাবে আমরা নিয়ে নিই। এরপরে এখানে বলতেছে নমিনাল ওয়েট, নমিনাল ওয়েট পার লিনিয়ার ফিট। এটা আমি লাস্ট ক্লাসেও দেখাইছিলাম যে একটা সেকশন যে লেখা থাকে সেই লেখা থেকে আমি বুঝে ফেলতে পারি, দুইটা প্রপার্টিস বুঝতে পারি। যেমন এখানে একটা সেকশন লেখা আছে W44 × 135, আমি বলছিলাম প্রথম যে অংশ সেটা দ্বারা বোঝানো হয় তার ডেপথ এবং সেকেন্ড যে অংশ সেটা দ্বারা বোঝানো হয় তার ইউনিট ওয়েট। তো এখানে দেখেন W44 যে সেকশনটা তার ডেপথ কত, 44, তার মানে হচ্ছে এটা জাস্ট আমি নাম থেকে বুঝে ফেলতে পারি যে এটার ডেপথ কতটুকু। সেকেন্ড যে অংশ সেটা হচ্ছে ইউনিট ওয়েট, আমি বলছিলাম ইউনিট ওয়েট পার লিনিয়ার ফিট। এখানে সেকেন্ড অংশটার ভ্যালু হচ্ছে 335, এই যে দেখেন নমিনাল ওয়েটে যদি আমরা আসি, নমিনাল ওয়েট হচ্ছে 335 পাউন্ড পার ফিট। জাস্ট এই দুইটা প্রপার্টিজ আমরা সরাসরি নাম থেকে পাই। বাকি যেই প্রপার্টিজই আমার লাগুক, এই যে আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আমরা যদি বাকলিং স্ট্যান্ড বের করতে চাই তাহলে আমাদের আয়ের ভ্যালু লাগবে। তো যখন আয়ের ভ্যালু লাগবে তখন আমরা এই টেবিলে আসবো, এসে যেই সেকশনের জন্য আমরা বাকলিং স্ট্যান্ড বের করতেছি সেই সেকশনের জন্য আয়ের ভ্যালুটা নিয়ে নিব। আয়ের ভ্যালু আছে এখানে, এস মানে হচ্ছে সেকশন মডুলাস, আর মানে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, জেড হচ্ছে আরেক ধরনের সেকশন মডুলাস। তো যেই ভ্যালু আমাদের লাগবে সব ভ্যালু এখানে অ্যাভেলেবল আছে, জাস্ট আমাদের এই টেবিল থেকে ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেশন করতে হয়। এখানে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে স্টিল স্ট্রাকচারের একটা বড় সুবিধা, এখানে যদি একটা আরসিসির কলাম হইতো আপনাকে এই আয়ের ভ্যালুটা ক্যালকুলেশন করা লাগতো। যদি একটা সেটা রেক্টাঙ্গুলার কোনো সেকশন হইতো তাহলে ওই যে BH³/12 বা BD³/12, সেটা যদি সার্কুলার একটা সেকশন হইতো তাহলে πD⁴/64 সেভাবে বের করে নেওয়া লাগতো। কিন্তু স্টিল স্ট্রাকচারের সুবিধা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা আয়ের ভ্যালু আপনার বের করা লাগবে না, সরাসরি আমাদের এই যে টেবিল আছে টেবিল থেকে ভ্যালুটা আমরা নিয়ে নিতে পারবো। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেন্থ। লেন্থ তো জাস্ট প্রশ্নেই বলা থাকে, বা যেই সেকশনটা নিয়ে আপনি অ্যানালাইসিস করতে চাচ্ছেন সেই সেকশনটার লেন্থ আপনি সরাসরি বলা থাকে যে লেন্থ কতটুকু। এটা আমাদের মেজর ইস্যু না, আমাদের যে মেজর কনসার্ন সেটা হচ্ছে কে, ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। এই জিনিসটা আসলে আমরা কিভাবে বের করব। তো এই জিনিসটা ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বের করার আমাদের একটা টেবিল আছে। এই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর ডিপেন্ড করে, এখানে লেখাই আছে দেখেন, ডিপেন্ডিং অন সাপোর্ট কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন। এই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা ডিপেন্ড করে হচ্ছে যে সেকশনগুলো আছে, যে স্টিলের সেকশনটা আছে বা কলামটা আছে সেই কলামের দুই পাশে সাপোর্ট কন্ডিশন কেমন তার উপরে। এখানে দেখেন আমি যদি জাস্ট এটাই ব্যাখ্যা করে দেখাই, প্রথম যে ফিগারটা আছে এ দিয়ে যে ফিগারটা বলা আছে সেটা বলা আছে হচ্ছে দুই পাশে ফিক্স সাপোর্ট, উপরেও ফিক্স সাপোর্ট নিচেও ফিক্স সাপোর্ট। এরকম কোনো কন্ডিশন থাকে কলামের, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কে এর ভ্যালুটা হচ্ছে, থিওরিটিক্যালি কে এর ভ্যালু হচ্ছে 0.5, কিন্তু আমরা এর সাথে আবার একটু ফ্যাক্টর অফ সেফটি টিফটি ধরে নেই, ফ্যাক্টর অফ সেফটি ধরে আমরা ইউজ করি হচ্ছে K = 0.65। তার মানে হচ্ছে আমরা যেই কলামটা নিয়ে অ্যানালাইসিস করব সেই কলামের দুই পাশে যদি ফিক্স সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা K ভ্যালু ইউজ করবো 0.65। এই ফিগারটা যদি খেয়াল করি, এর এক পাশে আছে ফিক্স সাপোর্ট, আর এক পাশে আছে পিন সাপোর্ট বা রোলার সাপোর্ট, সরি রোলার না, পিন সাপোর্ট বা হিন সাপোর্ট।
তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কে এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা ইউজ করবো 0.8। যদি এমন হয় যে এক পাশে ফিক্স সাপোর্ট আর আরেক পাশে হচ্ছে রোটেশন ফিক্স কিন্তু ট্রান্সলেশন ফ্রি, মানে এক পাশে ফিক্স সাপোর্ট আছে, এটার হচ্ছে এখানে জাস্ট আরেক পাশটা এরকম মুভ করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হবে হচ্ছে 1.2। এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, আমরা যেহেতু আমি বলেই নিছি আমাদের এই কোর্সের স্কোপ হচ্ছে স্টিল স্ট্রাকচারের বিল্ডিং ডিজাইন বা বিল্ডিং এর সেই সমস্ত কম্পোনেন্ট, সেই সমস্ত কম্পোনেন্ট আমরা এই চ্যাপ্টারে শিখবো বা এই কোর্সে শিখবো। তো সেখানে আমাদের বিল্ডিং এর কোনো কলাম আসলে এইভাবে ট্রান্সলেশন ফ্রি থাকবে না। 4 নম্বরে যে ফিগারটা আছে সেটা হচ্ছে উপরের দিকেও একটা পিন সাপোর্ট, নিচের দিকেও একটা পিন সাপোর্ট। তো এরকম যদি কন্ডিশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কে এর ভ্যালুটা ইউজ করি 1। বাকি যে দুইটা দেখতেছি এটাও আমাদের বিল্ডিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, আমাদের কোর্সের যে স্কোপ সেই স্কোপের সাথে ম্যাচ করে না। সো আমাদের জন্য তিনটা ভ্যালু মনে মনে রাখতে হবে। এই তিনটা ভ্যালু কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, আপনাদের এই তিনটা মুখস্থ রাখতে হবে। যে দুই পাশে যদি ফিক্স সাপোর্ট থাকে তাহলে কে ইকুয়াল টু 0.65, যদি এক পাশে ফিক্স সাপোর্ট থাকে এক পাশে পিন সাপোর্ট থাকে তাহলে কে ইকুয়াল টু 0.8, যদি দুই পাশেই পিন সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে কে ইকুয়াল টু 1। সো এই তিনটা ভ্যালু আমাদেরকে মনে রাখতে হবে। এবার এখানে আমাদের একটা এক্সাম্পল আছে, আমরা একটু এক্সাম্পলটা ভালোভাবে দেখি। প্রথমে বলা আছে ডিটারমাইন দ্য বাকলিং স্ট্রেংথ অফ এ ডাব্লিউ 12 × 50 কলাম। তার মানে সেই কলামটা আছে সেই কলামের কিন্তু সেকশন দেওয়া আছে, সেই কলামের সেকশন হচ্ছে ডাব্লিউ 12 × 50, ইটস লেন্থ ইজ 20 ফিট, কলামটার লেন্থ বলা আছে 20 ফিট। ফর মেজর অ্যাক্সিস বাকলিং ইট ইজ পিনড অ্যাট বোথ এন্ডস, ফর মাইনর অ্যাক্সিস বাকলিং ইট ইজ পিনড অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড ফিক্সড অ্যাট আদার এন্ড। এখন এবার এখানে নতুন আর একটা টার্ম আসতেছে, সেটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস। হোয়াট ইজ মেজর অ্যাক্সিস আর হোয়াট ইজ মাইনর অ্যাক্সিস? এখানে একটা ফিগার আছে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ সেকশন। খুব ভালো করে খেয়াল করেন, মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসটা একটু ভালো মতো বুঝে নেন, জিনিসটা সহজ। মেজর অ্যাক্সিসটা হচ্ছে এখন এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে যদি আমি উপর থেকে লোড প্রয়োগ করি, উপর থেকে লোড দিতেছি, নিচে একটা সাপোর্ট আছে, আমি বলতেছি একটা পয়েন্ট পরে যখন আর লোড নিতে পারবে না সে তখন এটা বেঁকে যাবে, বাকলিং হয়ে যাবে। মেজর অ্যাক্সিস বাকলিং মানে হচ্ছে যেই দিকে এই যে কলামটা আছে সেই দিকে তার থিকনেস বেশি সেই বরাবর যদি বাকলিং হয় তাহলে সেটাকে বলা হয় মেজর অ্যাক্সিস বাকলিং। যেই দিকে তার থিকনেসটা কম সেই বরাবর যদি বাকলিং হয় সেটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস বাকলিং। তো সেটা আসলে আমরা বুঝি কিভাবে যে মেজর অ্যাক্সিস বাকলিং কোনটা আর মাইনর অ্যাক্সিস বাকলিং কোনটা? তো সাধারণত যেটা মানে থিওরিটিক্যালি যেটা সহজে বোঝা যায় সেটা হচ্ছে যেই অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনারশিয়াটা বেশি হবে সেটা হচ্ছে মেজর অ্যাক্সিস, যেই অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনারশিয়াটা কম হবে সেটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। আমি আরেকটু সহজভাবে বোঝাই, দেখেন এই পাশে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারের এই বরাবর দেওয়া আছে হচ্ছে এক্স আর এই বরাবর দেওয়া আছে ওয়াই। এখন এই যে সেকশনটা আছে এটার যদি আমি আপনাকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলি অর্থাৎ আই এক্স যদি বের করতে বলি, তাহলে আমি ধরে নিলাম জাস্ট সিম্পলিসিটির জন্য ধরে নিলাম এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন। তাহলে দেখেন এই এই সেকশনটা যদি এখন আমি আপনাকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, তাহলে যদি পুরোটা রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে ফর্মুলাটা সহজ, bh³/12, bh³/12। তার মানে কি এই যে রেক্ট্যাঙ্গুলার যে সেকশনটা তার এইটুকু হচ্ছে বি আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ। তার মানে কি এই আমি এখান থেকে নিচে থেকে উপর পর্যন্ত যে অংশটা পুরোটা হচ্ছে তার এইচ। এখন সেম এই সেকশনটারই যদি আমি আই ওয়াই বের করতে দেই, মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তাহলে কি হবে দেখেন ওয়াই অ্যাক্সিস যদি চিন্তা করি তার মানে এটা হচ্ছে এখন তার ওয়াই অ্যাক্সিস, এই যেখানে লেখাই আছে এটা হচ্ছে ওয়াই। এটার রেসপেক্টে যদি আমরা এখন মোমেন্ট অফ ইনারশিয়া বের করি তার মানে কি এখন তার বেজ হয়ে যাবে কি এটা হয়ে যাবে বি আর এই যে এটা যেটা এটা হয়ে যাবে হচ্ছে এইচ। এখন আমি তো পুরাটাকে রেক্ট্যাঙ্গুলার চিন্তা করে নিলাম, এখন আমি যদি রেক্ট্যাঙ্গুলার চিন্তা না করে এরকম উঠাই দিই তাহলে দেখেন যখন আমরা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বা আই ওয়াই বের করতে যাব তখন থিকনেস জাস্ট এতটুকু, এইটুকু। আর যখন এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মানে এইচ এর ভ্যালুটা জাস্ট এতটুকু, আই ওয়াই এর ক্ষেত্রে এইচ হবে জাস্ট এতটুকু। আর যদি আমি এক্স অ্যাক্সিস থেকে মোমেন্ট অফ ইনারশিয়া বা আই এক্স বের করতে যাই সেক্ষেত্রে এইচ চিন্তা করেন একদম এখান থেকে এই পর্যন্ত। এখন যেহেতু ফর্মুলাটা কি bh³/12, এইচ যত বেশি হবে মোমেন্ট অফ ইনারশিয়া তত বেশি হবে, তাই আই এক্স অলওয়েজ গ্রেটার দেন আই ওয়াই। এটা জাস্ট আমরা মানে নিজে বোঝার জন্য ইয়ে করলাম। আমাদের যে টেবিলটা আছে এই টেবিলে যত সেকশন আছে সব সেকশনের জন্য দেখাই এক্স অ্যাক্সিসের নিচে যে আইটা থাকে সেটা হচ্ছে আই এক্স
ওয়াই অ্যাক্সিসের নিচে যে আইটা থাকে সেটা হচ্ছে আই ওয়াই। সাপোজ প্রথম সেকশনটার জন্য যদি চিন্তা করি, আই এক্স কত, এই যে একটু জুম করে দেখাই, আই এক্স হচ্ছে এই যে 31,100, আই ওয়াই কত, মাত্র 1200। সেকেন্ডটার জন্য কত, 27,000, এটা কত, 1040, 24,100, মাত্র 923। অর্থাৎ আই এক্স, যে এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হবে, বা যে এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি হয়, সেই এক্সিসটাকে আমরা বলি মেজর এক্সিস। যে এক্সিসে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কম হয়, সেই এক্সিসটাকে বলি আমরা মাইনর এক্সিস। তো এখন আমরা সলিউশনে আসি, এই প্রবলেমটার সলিউশন কিভাবে করব। সহজ কথায় আমাদের বের করতে বলতে হচ্ছে বাকলিং স্ট্রেন্থ। তাহলে আমরা বাকলিং স্ট্রেন্থ বের করব। তো বাকলিং স্ট্রেন্থের ফর্মুলাও আমরা দেখে আসছি, এটা এই সিম্পল ফর্মুলাটা হচ্ছে বাকলিং স্ট্রেন্থের ফর্মুলা। তো এটা আমি আমার যে হ্যান্ড সলিউশন আছে সেখান থেকে দেখাইতেছি। এখানে মনে হয় মানে সলিউশনটা আমি এই যে পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে সরাসরি এআইএসসি ম্যানুয়ালের একটা পিডিএফ। তো এইখানে ওরা আসলে একদম ক্লিয়ারলি সলিউশন করে নাই, জাস্ট এই যে লাইন বাই লাইন এরকম লিখছে, আর সেখান থেকে ভ্যালু বসাই দিছে, সরাসরি ভ্যালু বসাই দিছে, সরাসরি ক্যালকুলেশন কোনোটা এখানে দেখাই নাই। তো সেটাই আমি এখানে হ্যান্ড ক্যালকুলেশনে দেখাইতেছি, এটাও আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিছি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে ডিটারমাইন দ্য বাকলিং স্ট্রেংথ অফ এ W12 × 50 কলাম, লেন্থ হচ্ছে 20 ফিট। মেজর অ্যাক্সিস বাকলিং বা এক্স অ্যাক্সিস বাকলিং এর জন্য বলা আছে দুই পাশে পিন সাপোর্ট। মাইনর অ্যাক্সিস বাকলিং বা ওয়াই অ্যাক্সিস বাকলিং এর জন্য বলা আছে এক পাশে ফিক্স সাপোর্ট আর এক পাশে পিন সাপোর্ট। এখন সলিউশনে যদি আসি, কি কি গিভেন ইনফরমেশন দেওয়া আছে। স্টিলের সেকশনটা হচ্ছে 12 × 50, লেন্থ হচ্ছে 20 ফিট, মেজর অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, পিন সাপোর্ট আর বোথ এন্ডস। দুই পাশে যদি পিন সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে এই যে আমাদের সাপোর্ট কন্ডিশনের যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর সেটা দেখে আসলাম। দুই পাশে যদি পিন সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে এর ভ্যালুটা ইউজ করা হয় 1। তো যেহেতু এটা মেজর অ্যাক্সিসের জন্য দুই পাশে পিন সাপোর্ট দেওয়া আছে, তাই আমরা লিখতেছি কে এক্স, এক্স অ্যাক্সিসটা হচ্ছে মেজর অ্যাক্সিস, তাই আমরা লিখতেছি কে এক্স ইকুয়াল টু 1। এখন মাইনর অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিসের জন্য বলা আছে এক পাশে ফিক্স সাপোর্ট আর এক পাশে পিন সাপোর্ট। এক পাশে যদি ফিক্স সাপোর্ট থাকে আর এক পাশে যদি পিন সাপোর্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা হচ্ছে 0.8। তো সেটাই লিখছি কে ওয়াই ইকুয়াল টু 0.8। এখন আমরা মেজর অ্যাক্সিস বাকলিং প্রথমে বের করব, মানে এক্স অ্যাক্সিসের যে বাকলিং স্ট্রেন্থ সেটা বের করব। তো ফর্মুলাটা কি ছিল, পিসিআর ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই বাই কে এল হোল স্কোয়ার। এখন যেহেতু আমরা মেজর অ্যাক্সিসে বের করতেছি, তাই আমি জাস্ট যেটা যেটা এই মেজর অ্যাক্সিসের সাথে ডিপেন্ড করে বা মেজর অ্যাক্সিসের উপরে ডিপেন্ড করে সেখানে আমি একটা সাফিক্স হিসেবে এক্স লিখে দিতেছি। অর্থাৎ যখন আমরা এক্স অ্যাক্সিসের বাকলিং স্ট্রেন্থ বের করব তখন জাস্ট আমি নিচে সাফিক্স আকারে একটা এক্স লিখে দিতেছি। তো ফর্মুলাটা সেম, পাই স্কোয়ার ই আই, যেহেতু এক্স অ্যাক্সিসের তাই আই এক্স, ডিভাইডেড বাই যেহেতু এক্স অ্যাক্সিসের কে তাই কে এক্স। আর লেন্থটা আসলে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের উপরে ডিপেন্ড করে না, এখানে আমি শুধু এল লিখলেও কোনো অসুবিধা নেই, বা এখানে যদি এল এক্স লিখি তাতেও কোনো সমস্যা নেই, যেহেতু লেন্থ তো এক্স অ্যাক্সিসেও যা ওয়াই অ্যাক্সিসেও সেম, একই জিনিস। এখন আমরা কোনটার ভ্যালু কি, পাই তো জাস্ট ফিক্সড একটা ভ্যালু 3.1416, ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, সেটা হচ্ছে 29,000 পিএসআই। আই এক্স, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এটা কি করব, এটা আমি চলে যাব হচ্ছে টেবিল 1. এই এআইসি টেবিল 1.1। তো এআইসি টেবিল 1.1-এ আসার পরে এখন আমাদের প্রশ্নের যে সেকশনটা বলা আছে সেটা হচ্ছে 12 × 50। তাহলে এখন আমার এইখান থেকে এই যে W12 × 50 কোথায় আছে, কোন পেজের কোথায় আছে সেটা খুঁজতে হবে। তো এটা খোঁজার একটা সহজ উপায় আছে, এখানে যে সেকশনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বড় থেকে ছোটর দিকে ক্রমানুসারে সাজানো আছে। তার মানে প্রথমে আছে W44 আছে, এরপরে W40 আছে, এরপরে W40 আছে, এরপরে 36 আছে, এইভাবে বড় থেকে ছোটর দিকে কমতেছে। তাহলে আমরা একটু W12-তে চলে যাই। এখানে হচ্ছে 21, এটা হচ্ছে 16, এখানে হচ্ছে 14, এখানে আছে 12। এই যে এখান থেকে W12 শুরু হয়েছে। তাহলে W12 যখন আমরা খুঁজে পাইছি, আমাদের প্রশ্নে যদি দেখি আমাদের সেকেন্ড পার্ট যেটা ছিল 12 × 50, তাহলে 12 × 50 আমরা খুঁজবো। দেখেন প্রথমটা হচ্ছে 12 × 336, তার মানে আরো ছোটর দিকে যাইতে হবে, 336, 305, 279, এইভাবে ছোট খুঁজতে খুঁজতে আমি যে এখানে পাইছি 12 × 50। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড কলাম, যে কলামটা নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে বলতেছে। এখন এই কলামের ক্ষেত্রে আই এক্স কত বা মেজর অ্যাক্সিসে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত সেটা যদি আমি বের করতে চাই, আই এক্স মানে কি, এই এক্স অ্যাক্সিসের নিচে যে আইটা আছে সেটা হচ্ছে আই এক্স। তাহলে আমি এই বরাবর চলে যাই, 12 × 50 বরাবর চলে যাই।
এবং এই বরাবর যদি আমি খেয়াল করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা পাইতেছি আমরা 425। তাই আমি সেটাই বসাই দিব। সরি, এখানে মনে হয়, হ্যাঁ রাইট, 391। জাস্ট আমি উপরেরটাই দাগ টানছি, এটা হচ্ছে নিচেরটা। এই যে এইটা হবে, এইটা উপরেরটা না? বলেন। হ্যাঁ, W33 দাও, দেখলাম এখান থেকে 33 খুঁজে 33 নিব। এখানে দেখবো যে 33 কোথায় আছে। এই যে 33 সাপোজ এখানে আছে, তাহলে এখান থেকে 33 নিব। মানে সেইটা প্রশ্নে দেওয়া থাকবে, আমি সেইখান থেকে ভ্যালু, সেই সেকশন অনুযায়ী ভ্যালু নিই। তবে আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনাদের পরীক্ষার প্রশ্নে তো 10 পেজের টেবিল থাকবে না, হয়তো 1 পেজই থাকবে। তো প্রশ্নে যতগুলা প্রশ্ন থাকবে সব ওই 1 পেজের মধ্যেই সেকশন গুলাই থাকবে, তো 1 পেজ খুঁজলেই হয়ে যাবে। এটা দেখাইতেছে যখন আপনি প্রফেশনালি যদি কাজ করতে চান, তখন তো আর আপনার কাছে জাস্ট একটা সিঙ্গেল সেকশন থাকবে না, বা এর 10 পেজও থাকবে না, তখন থাকবে 63 পেজের পিডিএফ। তো 63 পেজের পিডিএফ এ আপনি জাস্ট আপনার এক্সিস্টিং একটা কলাম আছে, সাপোজ আমাদের উত্তর ইউনিভার্সিটি যে অ্যানেক্স বিল্ডিং এর যে কলামটা আছে, যে কোনো একটা কলামকে আপনি অ্যানালাইসিস করতে চাইলেন যে এই কলামটা আসলে কি পরিমাণ বাকলিং লোড নিতে পারবে, বা কি পরিমাণ বাকলিং স্ট্রেন্থটা তার কত। তাহলে সেই ক্ষেত্রে ওই কলামটার জাস্ট আপনি দেখলেন যে এই কলামটা আপনি জাস্ট পিতা দিয়ে মাপটাই দেখতে পারবেন যে তার ডেপথ কত। তো ডেপথ কত, আর ওই যে মানে যে প্ল্যানটা আছে সেই প্ল্যান থেকে তো তার মানে যে প্ল্যানার বা যে ডিজাইন করছে সে তো লিখেই দিছে যে সেখানে সেকশন হিসেবে সে কত সেকশন ইউজ করছে। ডাব্লিউ সেটা 12 হোক 16 হোক, কত সেকশন ইউজ করছে সে তো লিখেই দিছে। তো সেই সেকশনটাকেই জাস্ট আপনি এখান থেকে দেখবেন যে সেই সেকশনের জন্য তাহলে আই কত। তা আমাদের সেম একটা এক্সাম্পল যেটা দেখতেছি, তো সেরকম একটা সেকশন দেওয়া আছে 12x50। তাই আমরা 12x50টাকে অ্যানালাইসিস করতেছি যে 12x50-এর উপরে কি পরিমাণ লোড পড়ার পরে সে বেঁকে যাবে। তো এখান থেকে আমি আই এক্স পাইলাম হচ্ছে 391। তো সেটাই লিখে ফেললাম, আই এক্স 391। যেহেতু দুই পাশে পিন সাপোর্ট আছে মেজর অ্যাক্সিসে, কিছুক্ষণ আগেই দেখালাম, তাই কে এক্সটা হচ্ছে 1। আর এল দেওয়া আছে হচ্ছে 20 ফিট। তবে আমাদের খুব ভালোভাবে একটা জিনিস সতর্ক থাকতে হবে, অনেক ক্ষেত্রে এটা পরীক্ষা স্টুডেন্টরা ভুল করে। এই টেবিল থেকে আমরা যত ভ্যালু নিতেছি দেখেন সবগুলোর ইউনিট কিন্তু ইঞ্চিতে। এরিয়ার ইউনিট হচ্ছে ইঞ্চি স্কোয়ার, ডেপথের ইউনিট ইঞ্চি, মোমেন্ট অফ ইনারশিয়ার ইউনিট হচ্ছে ইঞ্চি টু দি পাওয়ার 4, সেকশন মডুলাস ইঞ্চি টু দি পাওয়ার কিউব। তো যত ইউনিট আছে সব ইঞ্চিতে। তাহলে আমাদের এই 391 যখন আমি ইঞ্চিতে বসাবো আর লেন্থটা যখন ফিটে বসাবো, আমার কিন্তু সলিউশন আসবে না। তাহলে কি করতে হবে, এই লেন্থটাকে আমাকে প্রথমে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। লেন্থ বলা আছে 20 ফিট, আমি যদি ইঞ্চিতে কনভার্ট করতে চাই 12 দ্বারা গুণ করলে ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। তো সেই ভ্যালুগুলো এখানে বসানো হয়েছে, পাই স্কোয়ার ইন্টু 29,000। আই এক্স এর ভ্যালু 391, কে এর ভ্যালু হচ্ছে 1, এল এক্স এর ভ্যালু হচ্ছে 20 ফিট ইন্টু 12, ইঞ্চিতে কনভার্ট করার জন্য হোল স্কোয়ার করলে আমাদের এখান থেকে মেজর অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের বাকলিং স্ট্রেন্থ আসে হচ্ছে 1942.91 কি। এটার ফিজিক্যাল মিনিংটা আসলে কি? এর ফিজিক্যাল মিনিং হচ্ছে এই যে কলাম, এই কলামের উপরে যদি 1942 পরিমাণ কিপ লোড পড়ে, তাহলে এই কলামটা এইভাবে যেদিকে তার থিকনেস বেশি এই বরাবর বেঁকে যাবে, যেদিকে তার থিকনেস বেশি এই বরাবর বেঁকে যাবে। এখন আমাদের মাইনর অ্যাক্সিসও বের করতে হবে, বা ওয়াই অ্যাক্সিস এটাও বের করতে হবে। তো মাইনর অ্যাক্সিসের জন্য ফর্মুলাটা সেম একই, তো ফর্মুলা তো একটাই, জাস্ট আমি যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এখন সাফিক্স ওয়াই দেখে দিলাম। এখন তাহলে ওয়াই অ্যাক্সিসে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই ওয়াই কত সেটা লাগবে। আমি চলে যাই, এই টেবিলে চলে যাই, এই যে এক্সিস ওয়াই ওয়াই লেখা, এটার নিচে যে আই আছে সেটাই হচ্ছে আই ওয়াই। তাহলে এই বরাবর চলে যান, এই বরাবর যদি চলে যায় তাহলে আই ওয়াই এর ভ্যালুটা পাবো হচ্ছে 56.3। 56.3, তো সেটা লিখে নিচ্ছি আই ওয়াই ইকুয়াল টু 56.3 ইঞ্চি টু দি পাওয়ার 4। আর আমাদের এখানে সাপোর্ট কন্ডিশন, প্রশ্নে সাপোর্ট কন্ডিশন বলা আছে হচ্ছে এক পাশে ফিক্স সাপোর্ট আর এক পাশে পিন সাপোর্ট। এই যে এক পাশে পিন সাপোর্ট আর এক পাশে ফিক্স সাপোর্ট, এই কন্ডিশনে যদি আমি চলে যাই এক পাশে ফিক্স সাপোর্ট আর এক পাশে পিন সাপোর্ট, তাহলে সেখান থেকে কে এর ভ্যালুটা পাইতেছি আমি 0.8, তাই এখানে লিখছি কে ওয়াই 0.8। এখন যদি সব ভ্যালুগুলো এখানে বসায় ক্যালকুলেশন করি, তাহলে সেখান থেকে আমরা মাইনর অ্যাক্সিসের জন্য বাকলিং স্ট্রেন্থ পাই হচ্ছে 437 কি। এটার ফিজিক্যাল মিনিং হচ্ছে এই যে কলামটা সেম একই কলাম, কলামের সেকশন একই, এর উপরে যদি 437 কিপ লোড পড়ে, তাহলে তার থিকনেস যেদিকে কম বা ওয়েব, যেখানে ওয়েবের থিকনেসটা কম, এই বরাবর সে বাকলিং হয়ে যাবে, বেঁকে যাবে। তাহলে এখন আমাদের প্রশ্নে বলতেছে হচ্ছে মানে বাকলিং স্ট্রেন্থটা কত ধরবো। তাহলে আমরা তো মেজর অ্যাক্সিসে একটা পাইলাম, মাইনর অ্যাক্সিসে একটা পাইলাম,
তাহলে এখান থেকে আমরা সলিউশনে লিখবো কোনটা বা বাকলিং স্ট্রেন্থ ইকুয়াল টু লিখবো কোনটা। এটা নিয়মটা হচ্ছে দেখেন, আপনি জাস্ট চিন্তা করেন যে যদি 1942 কিপ লোড পড়ে তাহলে মেজর অ্যাক্সিসে এসে বেঁকে যাইতেছে, আর যদি 437 পড়ে তাহলে সে মাইনর অ্যাক্সিসে বেঁকে যাইতেছে। তাহলে আপনাদের আসলে অপিনিয়ন কি বলেন, বাকলিং স্ট্রেন্থটা আসলে কত হওয়া উচিত, বেশি বড়টা নাকি ছোটটা? হ্যাঁ, বাকলিং এর ক্ষেত্রে অবশ্যই মিনিমামটাই কনসিডার করতে হবে। কেন? কারণ আপনি ধরেন প্রথমে 100 কিপ লোড দিলেন, কিচ্ছু হবে না, তার মেজর অ্যাক্সিসও ঠিক থাকবে, মাইনর অ্যাক্সিসও ঠিক থাকবে। 200 কিপ দিলেন সমস্যা নেই, 400 কিপ দিলেন তাও সমস্যা নেই, 437 কিপ দিলেন তাও সমস্যা নেই। যখনই 438 কিপ দিবেন তার মেজর অ্যাক্সিস ঠিকই থাকবে, মেজর অ্যাক্সিসে কোনো অসুবিধা হবে না, কিন্তু মাইনর অ্যাক্সিসটা বেঁকে যাবে। তো যে কোনো একটা অ্যাক্সিস বাঁকা মানে কি, আমার কলামটা তো বাঁকা হয়ে গেছে, তার মানে কি সেটা স্ট্রাকচারালি ফেল করে গেছে। তাই এদের মধ্যে থেকে বাকলিং স্ট্রেন্থ বের করার পরে সেখান থেকে যেটা আমরা ছোট পাবো বা মিনিমাম পাবো সেটাই হবে আমাদের বাকলিং স্ট্রেন্থ। এই প্রবলেমটা কি বোঝা গেছে? হ্যাঁ, মেজর হচ্ছে ফ্লেঞ্জ বরাবর যেই থিকনেস, ওই থিকনেসটা বড় হয়। হ্যাঁ, ওয়েবের বরাবর থিকনেসটা কম হয়। আমাদের তো স্টিল স্ট্রাকচারের বিল্ডিং, সো আমি আশা করি নেক্সট ক্লাসে আমি মেজর কোন দিক বরাবর বেঁকে যায়, মাইনর কোন দিক বরাবর বেঁকে যায়, এটা আমি সরাসরি দেখা দিতে পারবো জাস্ট আমাদের কলাম থেকে। আমি তো লাস্ট ক্লাসে কি বলছিলাম বলেন, যারা ক্লাস করছিলেন তাদেরকে আমি রেকর্ডিং সম্পর্কে কি বলছিলাম, কার মনে আছে? হ্যাঁ, আমি আমি আমার কথা রাখবো ইনশাল্লাহ, যে নিয়মিত যদি ক্লাস করেন এবং ক্লাসে রেসপন্সিভ থাকেন তাহলে আমি রেকর্ডিং দিয়ে দিব। আমি আজকে ক্লাস রেকর্ড করতেছি। আমি মানে ক্লাস শেষে রেকর্ডিংটা গুগল ড্রাইভে আপলোড করতে পারি না, কারণ গুগল ড্রাইভে তো লিমিটেড স্পেস থাকে। তো কিছু ক্লাস রেকর্ডিং দেওয়ার পরে এটা ফিল আপ হয়ে যায়, যেহেতু অনেকগুলো বেসিক ক্লাস নিতে হয়। আমি সাধারণত একটা ইউটিউবে এটা আপলোড করে আমি আপনাদেরকে প্রাইভেট লিংক দিয়ে দিব। ঠিক আছে, আমরা ক্লাসে ব্যাক করি, সমস্যা নাই, রেকর্ডিং দিয়ে দিব। যতদিন পর্যন্ত আপনারা মানে রেসপন্সিভ থাকবেন, নিয়মিত ক্লাসে থাকবেন, ততদিন পর্যন্ত আমি রেকর্ডিং দিয়ে দিব, অসুবিধা নেই। তাহলে আমরা, বলেন। হ্যাঁ, এলটা হচ্ছে কলামের লেন্থ, মানে এটা হচ্ছে ওই কোনো সেকশনের না। এল মানে হচ্ছে কলাম, মানে ধরেন একদম নিচে, এই যে আমাদের বিল্ডিংটার কথা চিন্তা করেন, যেখানে ফুটিং আছে, এই ফুটিং থেকে শুরু করে একদম উপরে যে যেখানে বিম আছে, এই লেয়ার পর্যন্ত এই যে ক্লিয়ার যে লেন্থ সেটা হচ্ছে এল। বোঝা গেছে? একই তো, এল এক্স এল ওয়াই বলে কিছু নাই, মানে এক্সিস হচ্ছে এই যেদিকে চিন্তা করেন, এইটা হচ্ছে এই এই বরাবর বাঁকলে সেটাকে আমরা বলি মেজর অ্যাক্সিস, এই বরাবর বাঁকলে সেটাকে বলি মাইনর অ্যাক্সিস বাঁকলি। তো এই বরাবর কলামের যে লেন্থ সেটাকে আমরা বলতেছি এল এক্স, আর এই ওয়েব বরাবর যে লেন্থ সেটাকে বলতেছি এল ওয়াই। তো কলামের কি আবার দুইটা চেঞ্জ হবে নাকি? এটা আসলে আমার এই সলিউশনে এল এক্স এল ওয়াই লেখার দরকার মানে প্রয়োজন নাই, এটা এল একটাই। এল ওই বরাবরও 20 ফিট, এই বরাবরও 20 ফিট। বোঝা গেছে? তো এই প্রবলেমটাতে আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরের প্রবলেমে যাই। মেইনলি প্রথম যে প্রবলেমটা বললাম এটা কিন্তু খুবই জাস্ট সিম্পল একটা প্রবলেম, যে কি পরিমাণ লোড পড়লে একটা কলাম বাকলিং আসে, সেই লোডের ভ্যালুটা আমরা বের করলাম এই 1 নম্বর এক্সাম্পলে। তো এটা ধরেন পরীক্ষায় আসলেও কিন্তু সর্বোচ্চ 3 মার্ক বা 4 মার্কের বেশি থাকবে না, ছোট একদম প্রবলেম। এখানে আমি তো দেখাইতেছি একটু বড় করে অনেক কিছু লিখে। মেইনলি তো প্রবলেম 2 লাইনে, মেজর অ্যাক্সিসের একটা বাকলিং বের করা, মাইনর অ্যাক্সিসের বাকলিং বের, শেষ। আচ্ছা, এরপরে সেকেন্ড যে প্রবলেমটা আছে এটাই হচ্ছে মেইনলি আমাদের এখান থেকে ডিজাইন শুরু। প্রথম যেটা দেখলাম, তো সেটা তো জাস্ট আমরা বাকলিং স্ট্রেন্থ বের করলাম। সেকেন্ড প্রবলেম, এটাও মেইনলি ডিজাইনের প্রবলেম না, এটা হচ্ছে ডিজাইন স্ট্রেন্থ বের করা। বাকলিং স্ট্রেন্থ আর ডিজাইন স্ট্রেন্থ দুইটা একটু ডিফারেন্স আছে, এদের মধ্যে একটু পার্থক্য আছে। বাকলিং স্ট্রেন্থ হচ্ছে একদম নর্মাল কন্ডিশন, এখানে আর কোনো কিছু চিন্তা করা হয় না, জাস্ট কি পরিমাণ লোড পড়লে কলামটা বেঁকে যাবে, এটাই হচ্ছে তার বাকলিং স্ট্রেন্থ। তো যখন আমরা ডিজাইন স্ট্রেন্থ বের করি, ডিজাইন স্ট্রেন্থ মানে কি, সাপোজ আমাদের যে এই অ্যানেক্স বিল্ডিং এ যে একটা কলাম, যে কোনো একটা কলামের কথা যদি চিন্তা করি, এই কলামটা আসলে ডিজাইন পিরিয়ড বা ডিজাইন যখন আমরা করতেছি তখন এই কলামের উপরে আমরা কি পরিমাণ লোড কনসিডার করব।
অর্থাৎ কি পরিমাণ লোড ধরে আমরা সেটাকে ডিজাইন করতেছি, বা সে কি পরিমাণ লোডটাকে, তার ক্যাপাসিটি কত, কি পরিমাণ লোড পড়লে সে সেই পর্যন্ত নিতে পারবে, সেটা হচ্ছে তার ডিজাইন স্ট্রেন্থ। তো বাকলিং স্ট্রেন্থের মধ্যে জাস্ট তার ওই দুই পাশে সাপোর্ট কন্ডিশন ছাড়া আর কোনো কিছুই কনসিডার করা হয় না। তো যখন ডিজাইন স্ট্রেন্থ আসে তখন সেখানে কিছু রেজিস্ট্যান্স ফ্যাক্টর ইউজ করা হয়। তখন এই রেজিস্ট্যান্স ফ্যাক্টরের পাশাপাশি কিছু ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস, আরও কিছু জিনিস কনসিডার করা হয়, কনসিডার করে তারপরে ডিজাইন স্ট্রেন্থ বের করা হয়। তো ডিজাইন স্ট্রেন্থ বের করাও খুবই সহজ, এই কলাম চ্যাপ্টারটা মেইনলি সহজ। তো ডিজাইন স্ট্রেন্থ বের করার মেইন একটা কম্পোনেন্ট হচ্ছে এই যে এফসিআর বের করা। মেইনলি ডিজাইন স্ট্রেন্থ বের করার ফর্মুলা হচ্ছে এইটা, তার ছোট্ট একটু ফর্মুলা, যে ডিজাইন স্ট্রেন্থ পি ইকুয়াল টু এজি ইন্টু এফসিআর। এজি মানে হচ্ছে সেকশনের এরিয়া, এরিয়াটা হচ্ছে আমাদের এই যে সরাসরি দেওয়া থাকে এটাই হচ্ছে এরিয়া, বা এটাকে এজি দ্বারা প্রকাশ করা হয়। তার সাথে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে এফসিআর। এফসিআরটাকে বলা হয় ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস, ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। মাউসে লেখা কষ্ট, তাই লেখা আসলে ইচ্ছা মতো লেখা যায় না। ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস, এফসিআর এর পরিস্থিতি হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। তো যে কোনো একটা কলামের ডিজাইন স্ট্রেন্থ বের করতে হলে আমাদের এই ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস বের করতে হয়। ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস বের করে এটার সাথে জাস্ট এরিয়া গুণ করলেই তার ডিজাইন স্ট্রেন্থ কত সেই ডিজাইন স্ট্রেন্থটা পাওয়া যায়। এখন এই ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস বা এফসিআর, এটা বের করার আবার দুইটা ফর্মুলা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ফর্মুলাটা বলতেছে যে এফসিআর ইকুয়াল টু 0.658 টু দ্য পাওয়ার ল্যামডা স্কোয়ার ইন্টু এফ ওয়াই। সেকেন্ড ফর্মুলাটা বলতেছে হচ্ছে এফসিআর ইকুয়াল টু 0.877 ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার ইন্টু এফ ওয়াই। তাহলে নতুন আমরা আরেকটা কম্পোনেন্ট পাইতেছি যে ল্যামডা, বা কখন কোন ফর্মুলাটা ইউজ করব সেটাও কিন্তু নির্ভর করতেছে যে ল্যামডার উপরে। যখন ল্যামডার ভ্যালুটা 1.5 এর থেকে ছোট বা সমান হয় তখন আমরা এই 1 নম্বর ইকুয়েশনটা ইউজ করি। যখন ল্যামডার ভ্যালুটা 1.5 এর থেকে বড় হয় তখন আমরা এই 2 নম্বর ফর্মুলাটা ইউজ করি। এখন এই ল্যামডাটা আসলে কি, এই ল্যামডাটার আবার এখানে পরিচিতি দেওয়া আছে, দেখেন এই ল্যামডাটাও সেটা রেশিও। এই রেশিওটার এই রেশিওটার যে ফর্মুলা সেটা হচ্ছে কে এল ডিভাইডেড বাই আর পাই ইন্টু রুট ওভার এফ ওয়াই বাই ই। এই রেশিওটার একটা নাম আছে, এই রেশিওটার নামটা এক্সাক্ট আমার মনে আসতেছে না, এখানে লেখা আছে কি না, এটার একটা নাম আছে, ইনশাল্লাহ আমি কালকের ক্লাসে বলে দিব। একটা রেশিও, এই রেশিওটার একটা নাম আছে, এটাকে বলা হয় আচ্ছা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়তেছে না, এটা আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে বলে দেবো, আগামী ক্লাসে বলে দিব। সো এই রেশিওর ভ্যালুটার উপরে ডিপেন্ড করে যে আমরা ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেসের কোন ফর্মুলাটা ইউজ করব। যদি এই রেশিওটা বের করে আমরা দেখি যে এই ভ্যালুটা 1.5 এর থেকে ছোট আসতেছে বা সমান আসতেছে তখন আমাদের 1 নম্বর ফর্মুলাটা ইউজ করতে হয়। যদি এই ভ্যালুটা বের করে সেটা আমরা দেখি যে এটা 1.5 এর থেকে বড় আসতেছে তখন আমরা সেকেন্ড যে ফর্মুলাটা সেই সেকেন্ড ফর্মুলাটা বের করি, সেকেন্ড ফর্মুলাটা ইউজ করি। তো বাকলিং স্ট্রেন্থ, সরি ডিজাইন স্ট্রেন্থ বের করার কাজ, মানে মেইন কাজই হচ্ছে এই যে 3টা স্টেপ দেখতেছি, 3টা স্টেপ যে আমাদের ল্যামডা বের করতে হবে, ল্যামডা বের করে দেখতে হবে যে এই ভ্যালুটা কি 1.5 এর থেকে ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে এফসিআর বের করব, যদি বড় হয় তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে এফসিআর বের করব। এফসিআর বের করার পরে সেটার সাথে শুধুমাত্র তার এরিয়া গুণ করলেই ডিজাইন স্ট্রেন্থ, যেটা ডিজাইন স্ট্রেন্থটা চলে আসে। তো এরকম আমাদের এখানে জাস্ট প্রমাণ, এই যে এরপরে যেগুলো দেখানো আছে এগুলো জাস্ট ওই এফসিআর কিভাবে আসছে না আসছে সেটার প্রমাণ। এটা ম্যান্ডেটরি না বা মুখস্থ করতেও হবে না, বা এটা পরীক্ষা আসার মতো না, জাস্ট আমরা যে ফর্মুলাটাগুলো এখানে দেখালাম, 2টা ফর্মুলা দেখালাম, সেই 2টা ফর্মুলারই এখানে প্রমাণ দেখানো হয়েছে। এক্সাম্পল, দ্বিতীয় এক্সাম্পল যেটা আছে সেটা যদি আমরা একটু দেখি যে আসলে ডিজাইন স্ট্রেন্থ কিভাবে বের করে। এখানে প্রশ্ন যেটা বলা আছে ক্যালকুলেট দ্য ডিজাইন স্ট্রেংথ অফ এ W14 × 74 কলাম, মানে যে কলামটা আছে সেটার স্টিল সেকশন হচ্ছে 14 × 74 এবং এটার লেন্থ হচ্ছে 20 ফিট। এবং আরো কি বলা আছে অ্যান্ড পিনড ইন্ডস। পিনড ইন্ডস কথাটার মানে কি, এই যে কলামটা আছে সেই কলামটা নিচের দিকেও পিন সাপোর্ট, উপরের দিকেও পিন সাপোর্ট, দুই পাশে তার পিন সাপোর্ট। আর এখানে যে স্টিলটা ইউজ করা হয়েছে আমি গত ক্লাসে লিখে দিছিলাম যে মেইনলি স্ট্রাকচারালি আমরা দুই ধরনের স্টিল ইউজ করি, একটা হচ্ছে A36 স্টিল আর একটা হচ্ছে A992 স্টিল। এখানে বলা আছে এই যে কলামটা সেই কলামটা হচ্ছে A36 স্টিলের কলাম। তো A36 স্টিলের প্রপার্টিজ কি, প্রপার্টিজ হচ্ছে এটার FY এর ভ্যালুটা হচ্ছে 36 KSI,
আর এর আলটিমেট ডিস্টেন্স এটা এফ ইউ, সেই ভ্যালুটা হচ্ছে 58 কেএসআই। তো A36 কথাটার মানে আমরা এই দুইটা, যখন A36 থাকবে তখনই আমরা এই দুইটা জিনিস অলরেডি বুঝে নিব যে এটার ইল্ড স্ট্রেংথ হচ্ছে 36 কেএসআই, এর আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 58 কেএসআই। প্রথম স্টেপ, 1 নাম্বার স্টেপে আমাদের কাজ কি? 1 নাম্বার স্টেপে কাজ হচ্ছে ল্যামডা বের করা। এই যে দেখলাম যে আমাদের এই ডিজাইনটা ডিপেন্ড করতেছে হচ্ছে ল্যামডার উপরে, প্রথম স্টেপটা ডিপেন্ডই করতেছে হচ্ছে ল্যামডার উপরে। ল্যামডা বের করার পরে আমরা বুঝতে পারবো যে আমরা এফসিআর এর কোন ফর্মুলাটা ইউজ করবো, আমরা কি প্রথম ফর্মুলাটা ইউজ করবো নাকি সেকেন্ড ফর্মুলাটা ইউজ করবো। তো এখানে ল্যামডা ইকুয়াল টু আবার ফর্মুলাটা কি, তো এখানে যেটা দেওয়া আছে কে এল ডিভাইডেড বাই আর পাই ইন্টু রুট ওভার এফ ওয়াই বাই ই। কে মানে কি কিছুক্ষণ আগেই দেখালাম যে সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর সেটা হচ্ছে কে। এল মানে হচ্ছে কলামের লেন্থ, আর মানে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, এই যে এআইসি টেবিল থেকে পাওয়া যায়। এরপরে হচ্ছে পাই তো কনস্ট্যান্ট ইন্টু রুট ওভার এফ ওয়াই, যখন এই A36 বলা আছে তার মানে এফ ওয়াই ফিক্সড 36 হয়ে গেছে। ই মানে তো ফিক্সড আমি বলেই দিছি, এটা হচ্ছে 29,000 কেএসআই, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। তো সেটাই এখানে ইউজ করা হয়েছে যখন ল্যামডা এক্স। এখানেও আবার আরেকটা কথা আছে, এখানে তো শুধু ল্যামডার ফর্মুলা দেওয়া আছে। এখন সেই ল্যামডাটা কি আমরা মেজর অ্যাক্সিসের ল্যামডা বের করতেছি নাকি মাইনর অ্যাক্সিসের ল্যামডা বের করতেছি? আমাদেরকে মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস দুইটা অ্যাক্সিসের জন্যই ল্যামডা বের করতে হবে, রেশিওটা দুইটা অ্যাক্সিসেরই বের করতে হবে। তো প্রথমে এক্স অ্যাক্সিসের জন্য বের করা হয়েছে। এক্স অ্যাক্সিসের জন্য যদি আমরা বের করি, ল্যামডা বের করি, তাহলে আমাদের যেহেতু এখানে যে প্রশ্নটা আছে এখানে কিন্তু কোনো সাপোর্ট কন্ডিশনের জন্য কোনো অ্যাক্সিস বলা নাই যে মেজর অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিস, শুধু বলা আছে যে পিন সাপোর্ট। তার মানে কি আমরা এখান থেকে বুঝে নিব এটা মেজর অ্যাক্সিসেও পিন সাপোর্ট, মাইনর অ্যাক্সিসেও পিন সাপোর্ট। তো যদি পিন সাপোর্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই যে কিছুক্ষণ আগে যে একটা টেবিল দেখলাম, চার্ট দেখলাম, সেখান থেকে দেখলাম যদি দুই পাশে পিন সাপোর্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সরি, দুই পাশে যদি পিন সাপোর্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কে এর ভ্যালুটা ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা হয় 1। তো এখানে সেটাই ইউজ করা হয়েছে, কে ইকুয়াল টু 1। এল ইকুয়াল টু প্রশ্নে বলা আছে 20 ফিট, তাই আমরা ইঞ্চিতে কনভার্ট করতেছি 12 দ্বারা গুণ করে। তার সাথে আর, আর মানে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। যখন এক্স অ্যাক্সিসে আমরা ভ্যালু বের করতেছি তখন আমরা এক্স অ্যাক্সিসে যে আর ভ্যালু সেটা নিব। আমাদের এখানে সেকশনটা বলা আছে ডাব্লিউ 14 × 74, তাহলে আমাদের এখানে 14 × 74 প্রথমে খুঁজতে হবে। এই যে এই পেজে এখানে হচ্ছে 14 × 132, এখানে হচ্ছে 14 × 82, 14 × 74, যে 14 × 82 নিচে যে সেকশনটা এটা হচ্ছে 14 × 74। তাহলে এই বরাবর আমি চলে যাব যে এই বরাবর আর কোথায় আছে, এই যে উপর থেকে দেখি, এই যে এটা হচ্ছে আর, এক্স অ্যাক্সিসের নিচে আর আছে কোথায়, এটা। তাহলে এই বরাবর আমি সোজা চলে যাব, চলে গেলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আর। তো এই প্রবলেমটার জন্য সেটা হচ্ছে 6.04। তো সেটাই বসাইছি 6.04 ইন্টু পাই তো ফিক্স ভ্যালু, এফ ওয়াই যেহেতু A36 স্টিল তাই 36, ই মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, সেটা হচ্ছে 29,000 কেএসআই। পুরোটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সেক্ষেত্রে ল্যামডা এক্স এর ভ্যালুটা আসে 0.44। তো 0.44 এটা আবার 1.5 এর থেকে ছোট। আমরা 1.5 এর সাথে কেন কম্পেয়ার করতেছি, কারণ এই 1.5 এর উপরে ডিপেন্ড করবে যে পরবর্তী স্টেপে আমরা এফসিআর এর কোন ফর্মুলাটা ইউজ করব। 1.5 এর থেকে বড় হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, ছোট হলে এই ফর্মুলাটা ইউজ করি। তাহলে এই ভ্যালুটা পেলাম হচ্ছে 0.44। এখন সেম ভাবে আমরা ল্যামডা ওয়াই বের করব, ওয়াই অ্যাক্সিসে আসলে ভ্যালুটা কত। ওয়াই অ্যাক্সিসে যখন বের করব, আমাদের প্রশ্নে কোনো মানে মেজর অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিস আলাদা আলাদা সাপোর্টের কথা বলা হয় নাই, তাই আমরা এক্স অ্যাক্সিসের জন্য কে ভ্যালু যেটা ইউজ করছি ওয়াই অ্যাক্সিসের জন্য কে ভ্যালুটা সেম থাকবে। এলও সেম থাকবে, বলা আছে 20 ফিট, আমরা ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দ্বারা গুণ করছি। এখন আর ওয়াই, আর ওয়াই মানে কি, এই যে ওয়াই অ্যাক্সিসের নিচে যে আরটা আছে সেটা হচ্ছে আর ওয়াই। এই সোজাসুজি যদি চলে যায় ভ্যালুটা হচ্ছে 2.48। তাহলে ভ্যালুটা বসাই দিব 2.48, পাই কনস্ট্যান্ট রুট ওভার, যেহেতু A36 স্টিল তাই এফ ওয়াই 36, মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 29,000। ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসতেছে 1.08। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসের জন্য ল্যামডা পাইলাম হচ্ছে, এক্স অ্যাক্সিসে ল্যামডা পাইলাম হচ্ছে 0.44, আর ওয়াই অ্যাক্সিসের ল্যামডা পাইলাম, ল্যামডা ওয়াই পাইলাম 1.08। এখন এখানে আমাদের একটা কাজ করতে হবে, এটাও আমরা একটা স্টুডেন্টের হ্যান্ড নোট, সেও আর এখানে একদম ক্লিয়ারলি করে নাই, একটু একটা লাইন গ্যাপ দিছে। সেটা হচ্ছে এই যে ল্যামডা এক্স পাইলাম এবং ল্যামডা ওয়াই পাইলাম, এদের মধ্যে থেকে যেটা বড় হবে আমরা ল্যামডা হিসেবে সেটাকে চুজ করব। ল্যামডা ভ্যালুটা আমাদের পরবর্তী স্টেপে যখন যাব তখন কিন্তু এই ল্যামডার ভ্যালুটা আমাদের প্রয়োজন হবে।
তাহলে এখানে আমরা একটা পেলাম 0.44, একটা পেলাম 0.18, সরি 1.08। তাহলে জাস্ট এই ওয়ান স্টেপের পরে আমরা লিখে নিব সো ল্যামডা ইকুয়াল টু 1.08। দুইটার মধ্যে থেকে যেটা বড় সেটাকে আমরা নিয়ে নিব। এখন বলেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। সেটা মানে এই দুটার মধ্যে থেকে যেটা বড় আমরা সেটা নিয়ে ম্যাথ করব। এখন এই দুইটার মধ্যে থেকে আমি বড় পেলাম হচ্ছে 1.08। এখন আমি ডিসিশন নিব এই 1.08 কি আবার 1.5 এর থেকে বড় নাকি ছোট। তো 1.08 অবশ্যই 1.5 এর থেকে ছোট। তো যেহেতু 1.5 এর থেকে ছোট, তাই এফসিআর বের করার জন্য আমরা এই প্রথম 1 নম্বর ফর্মুলাটা ইউজ করব। তো সেটাই করা হয়েছে। দেখেন এফসিআর ইকুয়াল টু 1 নম্বর ফর্মুলা যেটা ছিল 0.658 ল্যামডা স্কোয়ার ইন্টু এফ ওয়াই। তো 0.658 কিন্তু ল্যামডা এর ভ্যালুটা কত 1.08। এখানে সেই স্কোয়ার দেয় নাই, এখানে অবশ্যই স্কোয়ার দিতে হবে। এই যে স্কোয়ারটা এখানে দিছে, মানে একটা স্টুডেন্টের খাতা থেকে নিয়ে পিডিএফ বানানো এটা, এই প্রবলেমটা, তাই এখানে সে কিছু মানে ভুল করছে। এটা হচ্ছে 0.658 ইন্টু ওই যে ল্যামডা স্কোয়ার, তার মানে 1.08 স্কোয়ার, তার সাথে ব্র্যাকেট ক্লোজ করার পরে এফ ওয়াই, যেহেতু এই 36 স্টিল প্রশ্নে বলা আছে এই 36 স্টিল, তো এফ ওয়াইটা হবে 36। যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সেখান থেকে এফসিআর এর ভ্যালুটা আসে হচ্ছে 22.09 ইউনিট আছে। স্ট্রেসের ইউনিট হচ্ছে কেএসআই, 22.09 কেএসআই। তাহলে দেখেন আমাদের ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস বের করা শেষ। এটা বের করা শেষ হলে কিন্তু আমাদের কাজও প্রায় শেষ। এখন জাস্ট আমি এই ফর্মুলাতে বসাই দিলে তার ডিজাইন স্ট্রেংথ কত সেটা চলে আসবে। তো ডিজাইন স্ট্রেংথ যদি আমরা বের করি, পিএন ডিজাইন স্ট্রেংথ বা নমিনাল ডিজাইন স্ট্রেংথ, এন মানে হচ্ছে নমিনাল ডিজাইন স্ট্রেংথ ইকুয়াল টু এরিয়া ইন্টু তার ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস আমরা এখান থেকে পাইছি 22.09। তার সাথে এরিয়াটা আমরা পাবো কোথা থেকে, এই যে টেবিল থেকে। যেহেতু আমাদের সেকশনটা ডাব্লিউ 14 × 74, 14 × 74 এর জন্য এরিয়া যদি আমরা দেখি একদম প্রথম কলমে এরিয়া লেখা আছে এই যে। এই বরাবর যদি আমরা দেখি তাহলে এরিয়ার ভ্যালুটা হচ্ছে 21.8। তো ভ্যালুটা যদি আমি বসাই দেই 21.8 এজি, তার সাথে এফসিআর ক্যালকুলেশন করলে নমিনাল স্ট্রেংথ আসে 481.56 কি। এখন নমিনাল স্ট্রেংথ থেকে যদি আবার ডিজাইন স্ট্রেংথ বের করতে হয়, আমরা জানি একটা ফাই গুণ করতে হয়, একটা ফ্যাক্টর গুণ করতে হয়। সেই ফ্যাক্টরটা হচ্ছে যখন আমরা কলাম ডিজাইন করব, সেই ফ্যাক্টরটা ফাইয়ের ভ্যালুটা হবে হচ্ছে 0.85। আপনারা চাইলে এই সেম এই কাজটুকু একবারে এখানেই করে ফেলতে পারেন, যে ফাই ইন্টু এজি ইন্টু এফসিআর, অর্থাৎ 0.85 একবারে এখানেই গুণ করে দিতে পারেন। তাহলে আপনাদের আর এই অংশটুকু করার প্রয়োজন নেই, একবারে ভ্যালু চলে আসবে। এখানে আমি একদম ভেঙে ভেঙে দেখাইছি যে প্রথমে নমিনাল স্ট্রেংথ বের করছে 481.56 কি, এরপরে তার সাথে ফাই গুণ করে ডিজাইন স্ট্রেংথ পাইছে হচ্ছে 409.33 কি। অর্থাৎ এই আমরা যে কলামটা নিয়ে কাজ করতেছি সেই কলামটার ডিজাইন স্ট্রেংথ হচ্ছে 409.33 কি, অর্থাৎ সে সর্বোচ্চ এই পরিমাণ লোড নিতে পারবে। তার মানে যে কলামটার বাকলিং স্ট্রেংথ আবার 409.33, বিষয়টা এরকম না। বাকলিং স্ট্রেংথ যদি বের করেন দেখবেন এটা এর থেকেও বেশি পাইতেছে, বাকলিং স্ট্রেংথটা এর থেকে আরো বেশি পাবেন। কিন্তু যখন আমরা ডিজাইন স্ট্রেংথ বের করি তখন আরো বাকলিং স্ট্রেংথের পাশাপাশি আরো কিছু জিনিস কনসিডারেশনে নিয়ে আসা হয়, আরো কিছু ফ্যাক্টর কনসিডারেশনে নিয়ে আসা হয়, নিয়ে এসে আমরা ডিজাইন স্ট্রেংথটা বের করি। অর্থাৎ হ্যাঁ রাইট, হ্যাঁ, মানে ফ্যাক্টরটা একটা ফ্যাক্টর থাকে আর একটা হচ্ছে এই যে বাকলিং স্ট্রেস যেখানে আসতেছি, এই যে রেশিও দুইটা, এই রেশিও দুইটা থাকে। তাছাড়া মানে এই ফ্যাক্টর থেকে মেনলি কমাই নিয়ে আসা হয়, বাকলিং স্ট্রেংথ থেকে কমায় ডিজাইন স্ট্রেংথ বানানো হয়। ধরেন এই ডিজাইন স্ট্যান্ডটা কেমন, যে আমাদের এই যে রুমে আমরা ক্লাস করি সেই রুমে যে স্টিলের কলামটা আছে, আমি ধরলাম যে এখানে যে যে স্পেসিফিকেশন দেওয়া আছে সেটা হচ্ছে সব আমাদের এই কলামের সাথে ব্যাচ করে। আমি ধরলাম ওই কলামটা হচ্ছে 14 × 74, কলামটা লেন্থ হচ্ছে 20 ফিট, এবং সেটা হচ্ছে A36 স্টিল দিয়ে বানানো। তাহলে আমরা যখন আহ, মানে অ্যানালাইসিস করে, আমরা তো এখনো ডিজাইনে আসি নাই। ডিজাইন মানে হচ্ছে জাস্ট লোড দেওয়া আছে, আপনাকে কলাম ডিজাইন করা। আর অ্যানালাইসিস হচ্ছে এখানে কলাম দেওয়া আছে, অ্যানালাইসিস করে দেখতে হবে যে তার কি অবস্থা। তো যখন সাপোজ আপনার 10 বছর পরে বা 20 বছর পরে আমাদের ওই বিল্ডিং এ বা ওই কলামটা যদি কোনো সমস্যা দেখা দেয়, কলামটাকে যদি অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে, তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে ওই কলামের আসলে ডিজাইন স্ট্রেংথ কতটুকু আছে। ডিজাইন স্ট্রেংথ এভাবে বের করতে হয়। এরপরে আসলে ওই বিল্ডিংটা অ্যানালাইসিস করে বিল্ডিং এর লোড ডিস্ট্রিবিউশনটা দেখতে হয়, যে লোড কোন কলাম দিয়ে কতটুকু লোড পাস হইতেছে। তা আমি দেখতেছি সাপোজ কলামটার ডিজাইন স্ট্রেংথ হচ্ছে 409, কিন্তু ধরেন এই অ্যানেক্স বিল্ডিংটা 3 তলা করা হয়েছে, 3 তলা করার পরে সেখানে অনেক ভারী ভারী মেশিনারিজ রাখা হয়েছে। তো সে তাহলে কি হবে, লোডের পরিমাণটা বেশি হয়ে যাবে।
তো তখন আমি দেখতেছি তার ডিজাইন স্ট্রেংথ হচ্ছে 409, কিন্তু কোনো কারণে তার উপরে লোড পড়তেছে 500। তাহলে কি, তার মানে আস্তে আস্তে সেটা বাকলিং হইতে শুরু করবে, সেটা আস্তে আস্তে ফেল করতে শুরু করবে। স্টিল স্ট্রাকচার যেহেতু, সেটা হঠাৎ করে কলাপস করে যাবে না, কিন্তু সেটা ধীরে ধীরে বাকলিং হইতে থাকবে। তো এগুলো হচ্ছে অ্যানালাইসিস রিলেটেড প্রবলেম, যে একটা কলামের ডিজাইন স্ট্রেংথ কিভাবে বের করা হয় সেটা দেখাইলাম। আর এর পরবর্তী যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কলাম ডিজাইনের প্রবলেম, অর্থাৎ সেখানে যদি লোড দেওয়া থাকে, শুধু একটা বিল্ডিং এর আমরা লোড জানি, সেই লোড থেকে কিভাবে আমরা কলাম ডিজাইন করতে পারবো, সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্রসেস হুবহু সেম এটাই। জাস্ট প্রথমে আমাদের লোড ক্যালকুলেশন করতে হয়, সো এই আরসিসি তে যেভাবে শিখে আসছেন, সো 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড, সেভাবে টোটাল লোড ক্যালকুলেশন করতে হয়। তারপরে একটা সেকশন সিলেক্ট করে নিয়ে সেই সেকশনটা ডিজাইন স্ট্রেন্থ চেক দিতে হয়। তো ডিজাইন স্ট্রেন্থ যদি লোডের থেকে বেশি থাকে, তার মানে কি সে ওই পরিমাণ লোড নিতে পারে। আর ডিজাইন স্ট্রেন্থ যদি আবার লোডের থেকে কম থাকে, তার মানে কি সে ওই লোডের আগেই ফেল করে যাবে। তো এটাই চেক দিতে হয়, চেক দিয়ে দেখতে হয় যে আমরা যে সেকশনটা ধরতেছি বা যে সেকশনটা নিয়ে ডিজাইন করতেছি সেটা ঠিক আছে কিনা। তো ইনশাল্লাহ এই প্রবলেম আগামী ক্লাসে, মানে আগামীকালকের ক্লাসে আপনাদের ডিজাইনের প্রবলেম করাবো। এই চ্যাপ্টারটা সহজ, মানে এখন যে প্রবলেমটা করাইলাম এটাও সহজ, এবং এই প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকে। এখানে 3টা বা 4টা সেম টাইপের প্রবলেম আছে। একটা ডিজাইনের প্রবলেম আছে, 2টা অ্যানালাইসিসের প্রবলেম আছে, এরপরে একদম ফ্রেমের প্রবলেম আছে। কলাম থেকে কিন্তু মোটামুটি 2 সেট প্রশ্ন থাকেই, মানে 20 মার্ক বা, হ্যাঁ 20 মার্ক মতো থাকেই, 2 সেট প্রশ্ন থাকেই, এবং খুবই সহজ। এই যে আজকে এখন সেকেন্ড যে প্রবলেমটা করাইলাম, এর পরবর্তী আমরা যতগুলা প্রবলেম করব এই কলাম চ্যাপ্টারে, সেম একই প্রসেস, স্টেপগুলো সেমই থাকবে, হয়তো কিছু ক্যালকুলেশন ভিন্ন থাকবে, স্টেপ একদম হুবহু সেম। প্রথমে প্রত্যেকটা প্রবলেমে প্রথমে ল্যামডা বের করব, এরপরে এফসিআর বের করবো, এরপরে হচ্ছে এসি ইন্টু এফসিআর করে আমরা তার নমিনাল স্ট্রেন্থ বা ডিজাইন স্ট্রেন্থ বের করে ফেলবো। এরপরে আরেকটা প্রসেস স্টেপ থাকে, সেটা হচ্ছে লোকাল বাকলিং চেক দেওয়া, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব। এই প্রবলেমটার উপরে কারো কোনো প্রবলেম সমস্যা আছে বা বুঝতে পারে না এমন কোনো জায়গা আছে? হ্যাঁ, এগুলো খুবই সহজ প্রবলেম, মানে এই, সেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে মিডের আগে যে সিলেবাসটা, মিডের আগে সিলেবাসটা কিন্তু তুলনামূলক বেশ সহজ। মিডের পরে